আসসালামু আলাইকুম, স্বাগতম নাজ রানিং একাডেমির আজকের এই স্পেশাল লাইভে। আমি নজরুল ইসলাম, আইএসএ সার্টিফাইড রানিং কোচ। আজ আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপনার রানিং পারফরমেন্স বৃদ্ধি করতে অনেক সহায়তা করবে। অনেকে আছেন আপনি দৌড়াচ্ছেন কিন্তু আপনি বুঝতেছেন না আপনার পারফরমেন্স উন্নতি কেন হচ্ছে না, অথবা অনেকে আছেন দৌড়ানো শুরু করবেন কিন্তু জানেন না কিভাবে আমরা শুরু করব, অথবা অনেকে আছেন অ্যাডভান্স রানার, দীর্ঘদিন যাবত রান করতেছেন কিন্তু আপনাদের পারফরমেন্স উন্নতি করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন কারণে পারফরমেন্স উন্নতি হচ্ছে না। তো এইসব বিষয় নিয়ে আমরা কিছু কোশ্চেন এন্ড আনসার সেশন আজকে রাখবো। ধন্যবাদ প্রিন্স ভাই জয়েন করার জন্য। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে প্রশ্ন রাখবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা এই প্রশ্ন উত্তরটা আমরা দুইটা ভাগে বিভক্ত করছি, একটা হচ্ছে বিগিনার রানারদের আর একটা হচ্ছে অ্যাডভান্স। আপনি কোন গ্রুপে পড়েন কমেন্টে আমাদেরকে জানাবেন। তাহলে আমরা বিগিনারদের দিয়ে প্রথমেই শুরু করি, ঠিক আছে? আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কমেন্ট থাকে প্লিজ জানাবেন, আর লাইভটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে যারা রান করতে পছন্দ করে অথবা রান সম্পর্কে বিভিন্ন কোশ্চেন আছে, আনসার তাদের বোধগম্য নয় অথবা আপনি অনেক সময় সঠিক আনসার দিতে পারতেছেন না, তাদের সাথে শেয়ার করে দিবেন অথবা ট্যাগ করে দিবেন। অনেক বিগিনাররা প্রশ্ন করে, প্রথম প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন আমি কখন দৌড় শুরু করব, সকালে না বিকালে? এর উত্তর হচ্ছে সময় নয়, আপনার যে নিয়মানুবর্তিতা অথবা তাই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো সময় দৌড়াতে পারেন আপনার শরীর এবং সময় মতো, কারণ হচ্ছে কোনো স্পেসিফিক টাইম নাই। দেখবেন অনেক রানার আছে সকালে রান করতে পছন্দ করে, অনেকে বিকালে, অনেকে ইভেন দুপুরে রোদ্রের মধ্যেও রান করে। তাহলে ইটস ডিপেন্ড অন আপনার উপরে আপনি কখন রান করবেন। তো মূলত হচ্ছে নিয়মিততা অথবা কনসিস্টেন্সি, নিয়মিত রান করা। 2 নম্বরে যে কোশ্চেনটা আমরা আনসার করব, কিভাবে দৌড় শুরু করবেন। অনেক বিগিনার রানার আছে তারা জানেন না, তারা বলেন যে আমরা কি হাঁটা দিয়ে শুরু করব না দৌড় দিয়ে শুরু করব। এর উত্তর হচ্ছে হাঁটা এবং দৌড় মিক্স করে শুরু করতে পারেন। প্রথমে 1 মিনিট দৌড়, 2 মিনিট হাঁটা, এরকম ভাবে ধীরে ধীরে আপনি শুরু করতে পারেন। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? ফায়েজ আহমেদ ভাই, নুরুল্লাহ প্রিন্স ভাই একটু কমেন্টে জানাবেন ভয়েস কি শোনা যাচ্ছে ক্লিয়ারলি? কি নেক্সট কোশ্চেন হচ্ছে, দৌড়ের আগে কিছু খাওয়া দরকার? অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে। খালি পেটেও হালকা দৌড়ানো সম্ভব, তবে দৌড়ের 1 থেকে 2 ঘন্টা আগে বা অথবা 1 ঘন্টা আগে আপনি কলা, বিস্কিট অথবা হালকা খাবার খেতে পারেন। আর আপনি যদি ভারী খাবার খেতে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট কমপক্ষে 2 ঘন্টা পূর্বে আপনি খাবেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন জুতা ভালো হবে? অনেক বিগিনার রানাররা আমাদেরকে প্রশ্ন করেন, ভাইয়া আমি তো দৌড় শুরু করতে চাচ্ছি, কোন ধরনের জুতা কিনলে ভালো হয়? জুতা চয়েস করার ক্ষেত্রে আপনার কয়েকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমে লক্ষ্য রাখতে হবে আপনার পায়ের ধরন, আপনি কোন ধরনের পা। যদি আপনার পা যদি হাই কার্ভ থাকে সেক্ষেত্রে আপনার কুশনিং লাগে, আর আপনার পা যদি ফ্ল্যাট পা হয় সেক্ষেত্রে আপনার স্টেবিলিটি আছে এরকম শু লাগে। তো সেই ক্ষেত্রে আপনার বেসড অন আপনার পায়ের ধরন ওই অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরেও বেসিক্যালি কুশনিং শু গুলি অধিকাংশ মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। কুশনিং মানে কি, আপনি যখন দৌড়াবেন এটা আপনাকে অনেকটা একটা বাউন্স দেবে। তো এটা আপনার যত বেশি কুশনিং হয় সেক্ষেত্রে দেখবেন যে এলিট রানাররা যখন রান করে, রেস করে, তখন কার্বন প্লেটের যেই শুগুলি আছে ওইগুলিতে কিন্তু অনেক বেশি কুশনিং থাকে। আশা করি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। অনেকে প্রশ্ন করেন, কোচ আমি তো দৌড়াতে যাইয়া হাঁপিয়ে যাই, এখন কি করণীয়? এর উত্তর হচ্ছে, আমরা অধিকাংশ মানুষ ওয়ার্ম আপ না করেই রান শুরু করি এবং এমন দ্রুত রান শুরু করি যা 200-400 মিটার গেলেই আমরা হাঁপাই যাই। তো এখন কি করব? আমাদেরকে ধীরে স্বস্তিতে শুরু করতে হবে, আস্তে আস্তে, গ্রাজুয়ালি। এখন আমরা যদি গ্রাজুয়ালি শুরু করি তাহলে দেখবেন আপনারা যখন রান শেষ করার পূর্বে তখন আপনারা দেখেন নেগেটিভ স্পিডে অথবা দ্রুত দৌড়াইতে পারতেছেন। আর যদি আপনারা ওইটা না করে আপনারা যদি অনেক দ্রুত শুরু করেন সেক্ষেত্রে আপনারা হাঁপিয়ে যাবেন এবং একটু পরেই আপনারা দৌড়ের যেই প্ল্যান নিয়ে আগাইছিলেন ছেড়ে দেবেন। কারণ হচ্ছে কি, আমরা যখন বিভিন্ন জোন নিয়ে আলাপ করি বিভিন্ন ভিডিওতে তখন আমরা একটা বলি যে ল্যাকটিক অ্যাসিড। আপনি যদি 2 মিনিট সময় থেকে বেশি দৌড়ান সেক্ষেত্রে আপনার পায়ে কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমা হয়ে যায়। তো ল্যাকটিক অ্যাসিড জমা হইলে আপনার আরো বেশি হার্ট রেট বেড়ে যায়, হাঁপিয়ে যান। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, অনেক ভাইরা আছেন যে ওভারওয়েট, অনেকে বলেন যে আমি মোটা, দৌড়াতে পারবো তো? তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই দৌড়াতে পারবেন, তবে আপনাকে ধীরে
ধীরে শুরু করতে হবে। হাঁটা থেকে দৌড়, আপনি যদি ওভার ওয়েট হন অথবা আপনি যদি মোটা হন, লজ্জার কিছু নাই, কারণ প্রত্যেক রানাররাই যখন শুরু করে তখন মোটা থাকে, আস্তে আস্তে দৌড়াইতে তারা স্লিম হয়ে যায় অথবা ফিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এটার জন্য সময় লাগবে, আপনাকে হাঁটা দিয়ে শুরু করতে হবে। অনেক রানার কোশ্চেন করেন হাঁটুর ব্যথা হয়, দৌড়ানো কি ঠিক হবে? যদি হাঁটুতে যদি আপনার ব্যথা থাকে, আপনাকে অবশ্যই কোনো ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে অথবা কোনো স্পোর্টস ফিজিশিয়ানের পরামর্শ নিতে হবে। এবং আপনি নিজে নিজে যেগুলি করতে পারেন, দৌড়ের সময় ভালো জুতা পরতে হবে এবং স্ট্রেচিং এবং সঠিক ফর্ম, আপনি যখন রান করবেন আপনার রানিং ফর্মটা যেন সঠিক হয় এবং নিয়মিত স্ট্রেচিং গুলি ঠিকভাবে করতে হবে। 8 নম্বর কোশ্চেন, অনেকে বলেন যে প্রতিদিন কতক্ষণ দৌড়ানো উচিত বিগিনার রানারদের। এখন কিন্তু আমরা কথা বলতেছি বিগিনার রানারদের, তো এর মধ্যে আমাদের অনেকজন জয়েন করছেন। আমাদের মেহেদি হাসান চৌধুরী, রুমি ভাই জয়েন করছেন, মোহাম্মদ সুজন ভাই জয়েন করছেন, ফিরোজ মল্লিক, আরমান মোহাম্মদ ভাই, তাজুল ইসলাম ভাই, সাইফুদ্দিন ভাই, আপনারা শান্ত ভাই জয়েন করছেন, ধন্যবাদ। তো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, স্পেসিফিক কোশ্চেন, তাহলে কোশ্চেন কমেন্টে করতে পারেন। ওকে, তো এখন আমরা বলতেছিলাম যে প্রতিদিন কতক্ষণ দৌড়ানো উচিত। যারা বিগিনার রানার তারা সপ্তাহে 3 দিন দৌড়াতে পারেন সর্বোচ্চ। তো 3 দিনের ক্ষেত্রে আপনার 20 থেকে 30 মিনিট দৌড়াইতে পারেন। আপনার এখানে ডিস্টেন্স ইজ নট এ ম্যাটার, আপনার জন্য ম্যাটার হচ্ছে টাইম। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন 20 থেকে 30 মিনিট 3 দিন। কিভাবে করবেন? অল্টারনেট ডে, মনে করেন আজকে করলেন, আগামীকালকে রেস্ট, তারপরের দিন করবেন। এরকম ভাবে যদি আপনি করেন তাহলে ইনজুরির প্রবণতা কম থাকবে এবং আপনার বডি ইট উইল অ্যাডাপ্ট progressively. ওকে, নেক্সট যেটা কোশ্চেন আসছে সেটা হচ্ছে আমি খুব ব্যস্ত, সময় নেই, কিভাবে সময় বের করব? বেসিক্যালি আমরা যখন হসপিটালে যাই আমাদের কিন্তু অনেক সময় থাকে, দীর্ঘ লাইন থাকে, ডাক্তারের জন্য ওয়েট করার সময় থাকে, কিন্তু নিজের জন্য আসলে আমাদের সময় হয় না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 20 মিনিট বের করেন দৈনিক। 20 মিনিটও যদি আপনি করতে পারেন, আপনার ইচ্ছা শক্তি যদি স্ট্রং থাকে, প্রগ্রেসিভলি ইউ ক্যান ইনক্রিজ দিস টাইম। যদি আপনার একবার সময় খুব কম থাকে, 20 মিনিট তো একবার ফেসবুকে ঢুকলেই 30 মিনিট 1 ঘন্টা চলে যায়। তো সেখান থেকে আপনি 20 মিনিট সময় চেষ্টা করবেন করার জন্য। অনেকে প্রশ্ন করেন দৌড়ানোর পরে পা ব্যথা করে, এখন আমার করণীয় কি? নতুনদের মাঝে এটা খুবই সাধারণ বিষয়, কারণ হচ্ছে অধিকাংশই নতুনরা ওয়ার্ম আপ এবং কুল ডাউন ঠিকভাবে বোঝেন না, সেক্ষেত্রে তারা রান করেন। তো এই ক্ষেত্রে তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনাদেরকে অবশ্যই ওয়ার্ম আপ এবং কুল ডাউন স্ট্রেচিং করতে হবে। যদি কুল ডাউন স্ট্রেচিং করেন তাহলে ব্যথাটা অনেকাংশেই কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমি শ্বাস নিতে পারি না ঠিক মতো, কি করব? আপনি যদি নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি মুখ দিয়ে ছাড়ুন এবং দ্রুত না দৌড়িয়ে ধীরে স্বস্তিতে দৌড়ান, প্রগ্রেসিভলি ইনক্রিজ করেন। এটা আপনার শরীরকে আস্তে আস্তে অ্যাডাপ্টেশন দেবে, অ্যাডাপ্টেশন দিলে আপনার জন্য সহজ হবে বিষয়টা। 12 নম্বর কোশ্চেন, আমি জিমে যাই আবার দৌড়ানো দরকার আছে? আপনাদের মধ্যে কি কারো কি এই কোশ্চেনটা আছে? আপনারা অনেকে মনে করতে পারেন আমি তো জিমে যাই, দৌড়ানোর দরকার আছে কিনা? জিম এবং দৌড় দোনোটাই দরকার, কারণ হচ্ছে এক্সারসাইজ এবং কার্ডিও ফিটনেস এই দোনোটার জন্যই সাহায্য করবে। আপনার দৌড়ানো হচ্ছে আপনার কার্ডিও, তাই না? কার্ডিও করলে কি হয়, আমাদের যে ফিটনেস লেভেল ডেভেলপ হয়। যারা এখানে রানার আছেন, অনেকে জয়েন করছেন, তো আপনাদের প্রথম যেদিন রান করছেন কেমন কষ্ট হয়েছিল আমাদের কমেন্টে শেয়ার করবেন। তো পরবর্তীতে আমরা যখন প্রগ্রেসিভলি আমরা যখন রান করি আমাদের কি হয়, আমাদের এটা ডেভেলপ করে। আপনারা অনেকে কমেন্ট করছেন, সরি আমার হ্যান্ডফোনে কমেন্টগুলি দেখা যাচ্ছিল না। ওকে, এখন আমি একটু কোশ্চেন নেই। আমাদের আরমান ভাই জানতে চাইছেন, কোচ হাউ ক্যান আই ফিনিশ হাফ ম্যারাথন ইন 1 আওয়ার? হাফ ম্যারাথন 1 আওয়ার ইটস পসিবল, কারণ যারা 56 মিনিট 40 সেকেন্ডে শেষ করতে পারে তারাও মানুষ, আমরাও মানুষ, তাহলে ইটস পসিবল। এটা কিভাবে পসিবল? এর জন্য আপনাকে সময় দিতে হবে, কনসিস্টেন্সি এন্ড ইন্টেন্সিটি। কনসিস্টেন্সি আমার কোচ আমি যখন প্রথমে কোচের আন্ডারে ট্রেনিং শুরু করি তখন আমার কোচে বলছিল, নজরুল তুমি যদি ডেভেলপ করতে চাও তাহলে তোমাকে 3 বছর সময় একটা গোল সেট করতে হবে। আমি বললাম, কোচ 3 বছর কেন? তিনি বললেন যে রানিং মাসেল যদি তোমার সঠিকভাবে গ্রো হইতে 3 বছর সময় লাগে, তাহলে কিভাবে? তিনি বললেন, তুমি প্রথম বছর যখন রান করবা তুমি বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করতে পারবা। দ্বিতীয় বছর যদি তুমি ডেডিকেটেড হয়ে যদি ট্রেনিং করো সেক্ষেত্রে তুমি টপ 10-এ থাকতে পারবা। তৃতীয় বছরে তুমি পোডিয়ামে থাকতে পারবা, কিন্তু তোমাকে অবশ্যই কনসিস্টেন্সির সাথে ইন্টেন্সিটি থাকতে হবে, নিয়মিত ট্রেনিং করতে হবে। ঠিক আছে, আশা করি যে আমাদের যে আরমান ভাই যে কোশ্চেন করছেন ইজ পসিবল, ইজ গ্রাজুয়ালি।
আপনাকে যদি 1 ঘন্টা অ্যাচিভ করতে হয়, প্রথমে আপনাকে টার্গেট করতে হবে 1 ঘন্টা 45 মিনিট, তারপরে 1 ঘন্টা 35 মিনিট, তারপরে 1 ঘন্টা 25 মিনিট, তারপরে 1 ঘন্টা 15 মিনিট। আপনি এভরি সেগমেন্ট, আপনি একটা ট্রেনিং শিডিউল হয় অ্যাটলিস্ট 4 মাসে। তো আপনারা জানেন যে এলিট কিপজোগি থেকে শুরু করে যত বেশি এলিট রানার আছে, তারা কিন্তু একটা 4 মাসের স্পেসিফিক ট্রেনিং করার পরে কিন্তু রেস করে। আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারে রেস করি। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেটা করতে হবে, এই যে 4 মাসের একটা ডেডিকেটেড ট্রেনিং ফলো করে আপনি দেখবেন যে কতটুকু ইমপ্রুভ হয়েছে। তারপরে হচ্ছে নেক্সট স্টেপ। এইভাবে প্রগ্রেসিভলি যদি যান, আপনি 1 আওয়ারে যাইতে পারবেন। আর তারপরে আমাদের যেই এলিট রানার আছে, আগামী মাসে আমাদের আগামী মে মাসের 1 তারিখ আমাদের 3 জন রানার কেনিয়াতে যাচ্ছেন তারা ট্রেনিং করার জন্য। তারা মোটামুটি বাংলাদেশের বেস্ট রানারদের মধ্যে কয়েকজন। তো ইনশাল্লাহ এরকম যদি আপনার টার্গেট থাকে, ইন দ্য ফিউচার উই ক্যান সেন্ড ইউ টু গো টু কেনিয়া ফর ট্রেনিং। আচ্ছা, আমাদের মনির ভাই বলছেন যে 1 ঘন্টা 35 মিনিট ইজ ভেরি মাচ পসিবল। ওকে, নারুল্লাহ প্রিন্স ভাই কোশ্চেন করেছেন, আপনি নাইকি আলফা ফ্লাই 3 কপি বাইস অরিজিনাল ডিফারেন্স কি? কপি বাইস অরিজিনাল ডিফারেন্ট হচ্ছে এই, আলফা ফাই আমি অরিজিনালটা কিনছি 39,500 টাকা দিয়ে সিঙ্গাপুর থেকে, আর কপিটা আপনার 8,000 টাকা হইলেই পাওয়া যায় বাংলাদেশে। তা এখন ডিফারেন্সটা কি, এখন আপনাকে ডিসাইড করতে হবে। প্রথম যখন আইফোন বাড়িছে, চায়না থেকে কিন্তু আইফোন 5,000 টাকা দিয়ে পাওয়া গেছে, আর আইফোনের অরিজিনাল দাম হচ্ছে 1,20,000-এর উপরে। তা এখন যেমন দাম এমন কাম, সিম্পল এজ দ্যাট। সুবর্ণ বর্মন ভাই জয়েন করছেন, ধন্যবাদ, হাই বলছেন। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা আবার আমাদের কোশ্চেনে যাব, আমাদের যেই স্পেসিফিক কোশ্চেন গুলি আমরা সেট করছি আজকের জন্য। নেক্সট কোশ্চেন হচ্ছে, দৌড় কত ক্যালোরি বার্ন করে? দৌড়ানোর সময় প্রত্যেক কিলোমিটারে আপনার 60 থেকে 80 ক্যালোরি বার্ন হয়। তো ওজন ও পেসের অনুযায়ী ভিন্ন হতে পারে। এটা যদি আপনার ওজন বেশি হয় অথবা আপনার পেস যদি অনেক দ্রুত হয়, এটা ডিফারেন্ট অ্যাডজাস্ট হতে পারে। তো সাধারণত 60 থেকে 80 ক্যালোরি বার্ন হয়। আমি জিমের বদলে দৌড়ানো শুরু করতে চাই, কি ভালো হবে? আরেকজন ভাই প্রশ্ন করছেন। রানিং কিন্তু শরীরের জন্য উপযোগী, তবে স্ট্রেংথ ট্রেনিংও খুবই গুরুত্বপূর্ণ। আপনি রানিং যদি করেন সপ্তাহে 4 দিন, অ্যাটলিস্ট আপনাকে 1 দিন স্ট্রেংথ ট্রেনিং করার দরকার। কারণ কি, আপনি যখন রানিং করবেন তখন আপনার মাসেলগুলি টিয়ার হয়, মাসেলগুলি ভেঙে যায়। তো এগুলিকে ধরে রাখার জন্য আপনাকে সপ্তাহে 1 অথবা 2 দিন স্ট্রেংথ ট্রেনিং করা উচিত। তার মানে আপনি স্ট্রেংথ ট্রেনিং একবারে ছেড়ে দেওয়া যাবে না। কি বিগিনারদের জন্য একটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি কিভাবে বুঝবো আমার ফর্ম সঠিক? অনেকে রানিং ফর্ম সম্পর্কে সন্দিহান, তারা জানতে চাচ্ছেন কিভাবে আমি এটা এশিওর হব। এটা এশিওর হওয়ার জন্য আপনার সহজ উত্তর হচ্ছে, আপনার দেহটা থাকবে সোজা, তারপর হচ্ছে আপনার কাঁধ রিল্যাক্স থাকবে এবং হাতগুলি 90 ডিগ্রিতে থাকবে, এবং ছোট ছোট স্ট্রাইড নিয়ে দেখবেন যে আসলে আপনার ফর্মের লক্ষণ। এটা আপনাকে অথবা আপনি কারো মাধ্যমে একটা ভিডিও নিয়ে ট্রাই করতে পারেন। বিগিনারদের আর কোনো কোশ্চেন আছে? এখন যদি বিগিনারদের জন্য যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা অ্যাডভান্স রানারদের জন্য যাব। অ্যাডভান্স রানারদের কোশ্চেন আমরা দেখব এবং উত্তর দেব ইনশাআল্লাহ। অ্যাডভান্স রানার কে কে আছেন আপনারা কমেন্টে লিখেন, তাহলে আপনাদের জন্য আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, অ্যাডভান্স রানারদের প্রথম কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে, কোচ আমি তো রান করতে পারি, আমার স্পেসটা আরেকটু ভালো কিভাবে করতে পারবো, আরেকটু বৃদ্ধি কিভাবে করতে পারবো? তো এটা বৃদ্ধি করার জন্য প্রথমে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি সবসময় একটা কথা বলি, কনসিস্টেন্সি উইথ ইন্টেন্সিটি। তো এখানে যেটা করতে হবে, আপনাকে ইন্টেন্সিটি ডেভেলপ করতে হবে। কিভাবে করবেন? এটা হচ্ছে আপনার ইন্টারভাল ওয়ার্কআউট অথবা ফার্ড লেগ ওয়ার্কআউট অথবা হিল ওয়ার্কআউট অথবা টেম্পো রান নিয়মিত আপনার ট্রেনিং প্ল্যানে থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন, ভাইয়া ইন্টারভ্যাল রান কি? ইন্টারভ্যাল রান হচ্ছে আপনি একটা নির্দিষ্ট সময় দৌড়াইছেন, তারপরে আপনি আবার একটা ব্রেক নিছেন নির্দিষ্ট পরিমাণ সময়, আবার শুরু করছেন। এটা একটা স্ট্রাকচার প্রোগ্রাম। তার মানে আপনি 400 মিটার দৌড়াইছেন, 1 মিনিট অথবা 2 মিনিট রেস্ট নিছেন, আবার 400 মিটার দৌড়াইছেন, আবার 1 থেকে 2 মিনিট দৌড়াইছেন, এরকম ভাবে, অথবা 500 মিটার অথবা 600 মিটার অথবা 200 মিটার, ইজ ডিপেন্ড অন হুইচ ডিস্টেন্স ইউ গো। নেক্সট হচ্ছে ফার্ট লেগ এক্সারসাইজ। ফার্ট লেগ এক্সারসাইজটা কি? এটা আনস্ট্রাকচার স্পিড ওয়ার্কআউট। এই আনস্ট্রাকচার কেন? কারণ হচ্ছে এটাতে আপনি হয়তো 1 মিনিট আপনি দ্রুত দৌড়াইলেন,
তারপরে আবার আস্তে দৌড়াইলেন। এখানে কিন্তু ফার্স্ট লেগে কিন্তু থামা যায় না, ফার্স্ট লেগে কন্টিনিউ করা লাগে, তবে স্লো অ্যান্ড ফাস্ট। হয়তো আপনি মনে করেন 1 মিনিট ফাস্ট দৌড়াইলেন, 1 মিনিট স্লো, 1 মিনিট ফাস্ট, 1 মিনিট স্লো, 2 মিনিট ফাস্ট, 1 মিনিট স্লো, এরকম ভাবে করতে পারেন। ঠিক আছে, তো আমাদের আরেক ভাই অপু রায় চৌধুরী একটা কোশ্চেন করছেন, আমরা একটা কোশ্চেনের আনসার দিই। পেজ ধরে রেখে রানিং এ হার্ট রেট কিভাবে লো রাখা যায়? ওকে, হার্ট রেট ইজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ইউটিউব চ্যানেলে হার্ট রেট রিলেটেড অনেকগুলি ভিডিও আছে, তো আপনি ইচ্ছা করলে ওই ভিডিওগুলি দেখতে পারেন। তো আজকে আমি আপনাকে এখানে সংক্ষেপে আনসার দেবো হচ্ছে এটাই, হার্ট রেট যদি আপনাকে ইমপ্রুভ করতে হয়, আপনাকে ইন্টেন্সিটি থাকতে হবে আপনার ট্রেনিং এ। আপনি যদি শুধু ইজি রান করেন, সেক্ষেত্রে আপনার হার্ট রেট বেশি ডেভেলপ হবে না। তো আপনার হার্ট রেট ডেভেলপ করতে হলে আমাদের একটা যে আমরা যখন আমাদের যারা স্টুডেন্ট আছে তারা ট্রেনিং প্রিন্সিপাল বোঝে, দেয়ার ইজ এ কল আপনার প্রগ্রেসিভ ওভারলোড। প্রগ্রেসিভ ওভারলোডটা করলে কি হয়, যে আপনি আজকে মনে করেন জিমে গেছেন, 2 কেজি ওয়েট দিয়ে আপনি বাইসেপ মারতে পারতেছেন, কিন্তু আপনি পরক্ষণে আপনি যখন আবার ট্রেনিং কন্টিনিউ করবেন, দেখা গেছে 1 সপ্তাহ পরে আপনি 3 কেজি দিয়ে মারতে পারতেছেন, 2 সপ্তাহ পরে আপনি 4 কেজি দিয়ে মারতে পারতেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে অ্যাডাপ্টেশন। তো এরকম ভাবে আপনি যখন হার্ট রেটকে আপনি যখন 400 মিটার অনেক স্পিডে দৌড়াবেন, আপনার ম্যাক্সিমাম হার্ট স্পিডে দৌড়াবেন, তো পরের দিন যখন আবার সেম স্পিডে দৌড়াবেন অত বেশি হার্ট রেট হবে না। কারণ কি? আপনার হার্ট কি করবে? এটাকে প্রগ্রেসিভলি অ্যাডাপ্ট করবে। তো এইভাবে আস্তে আস্তে মনে করেন হার্ট রেট কমে আসে। যারা এলিট রানার আছে তারা দেখবেন 4 মিনিট পেসে দৌড়াইতেছে, তাদের হার্ট রেট হয়তো 150, 160 এরকম। আবার যারা বিগিনার আছে 7 মিনিটে দৌড়াইতেছে, তাদের হার্ট রেট 180। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে ট্রেনিং, আপনার যে অ্যাডাপ্টেশন এবং প্রগ্রেসিভ ওভারলোড। আচ্ছা, তো এখন আমরা আবার কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, আচ্ছা ওই যে আমাদের ওই কোশ্চেনটার মধ্যে আরেকটা বিষয় রয়ে গেছে, টেম্পো রান। টেম্পো রান হচ্ছে আপনার 20 থেকে 40 মিনিট আপনি খুব দ্রুত দৌড়াবেন, কিন্তু আপনার রেস পেস না, রেস পেস থেকে একটু স্লো। নেক্সট কোশ্চেন হচ্ছে রিকভারি রান কিভাবে করব? বেসিক্যালি রিকভারি রানটা হয় যেটা, সেটা আমরা বলি কুল ডাউন রান। আমরা যখন সাধারণত এক্সারসাইজ করি, যেমন আমরা ইন্টারভেল ট্রেনিং করি অথবা টেম্পো ট্রেনিং করি, কারণ আমরা অনেক বেশি স্পিডে দৌড়াই, সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ম আপ করা লাগে। তো ওয়ার্ম আপ করার পরে আমরা আবার যখন কুল ডাউন করি, কুল ডাউনটাকে আমরা রিকভারি রান বলতে পারি। অথবা রিকভারি রানটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কনভারসেশনাল পেস। তার মানে আপনি রান করতেছেন, আপনি সঠিকভাবে আবার কথাও বলতে পারতেছেন, আপনার কথাগুলি ভেঙে যায় না, এরকম পেসে দৌড়াইলে হচ্ছে রিকভারি রান। তো এটা সব সময় হচ্ছে যে আপনি হার্ড ওয়ার্কআউট এর পরে এটা করা লাগে। ওকে, নেক্সট হচ্ছে লং রান কত লম্বা হওয়া উচিত? লং রান হচ্ছে এমন লম্বা হওয়া উচিত যে আপনি যেই ডিস্টেন্সটার জন্য ট্রেনিং করতেছেন ওইটার 70 to 80%। এখন মনে করেন আপনি হাফ ম্যারাথনের জন্য ট্রেনিং করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনাকে 70 to 80% কত, যে 17 অথবা 18 কিলোমিটার আপনার লং রানটি হইতে পারে। হ্যাঁ, অথবা আপনি যদি ম্যারাথনের জন্য ট্রেনিং করেন, সেক্ষেত্রে আপনার 35 থেকে 38 কিলোমিটার হইতে পারে আপনার লং রান। তো এইভাবে আপনি লং রান করতে পারেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রতি সপ্তাহে কত কিলোমিটার দৌড়ানো উচিত? আসলে কত কিলোমিটার দৌড়ানো উচিত এটার অন্যতম একটা বেঞ্চমার্ক হচ্ছে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, হোয়াট ইউ গোয়িং টু অ্যাচিভ। আপনার যদি গোল, যদি লক্ষ্য যদি হয় 5 কিলোমিটার রান, তাহলে সেক্ষেত্রে 30 থেকে 40 কিলোমিটার সপ্তাহে যথেষ্ট। আপনি যদি লক্ষ্য হয় হাফ ম্যারাথন, সেক্ষেত্রে আপনার 40 থেকে 60 কিলোমিটার যথেষ্ট এক সপ্তাহে। আর আপনি যদি ম্যারাথনের জন্য ট্রেনিং করেন, সেক্ষেত্রে আপনাকে আরেকটু বেশি করতে হবে, 70 থেকে 80 অথবা 100 প্লাস। ইট উইল বি ডিপেন্ড অন আপনার ফিটনেস লেভেল। অনেকে সপ্তাহে 100 কিলোমিটার রান করে, নেক্সট 2-3 সপ্তাহ কিন্তু আবার রান করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, 10% থিওরি আপনাকে ফলো করতে হবে। মনে করেন এই সপ্তাহে আপনি 50 কিলোমিটার রান করছেন, নেক্সট উইকে অনলি 10% ইনক্রিজ করবেন, এর পরের সপ্তাহে 10%, এবং চতুর্থ সপ্তাহে আপনি রিডিউস করে দিবেন, রিকভারি উইক রাখবেন। তারপরে ওইভাবে প্রগ্রেসিভলি আপনারা ডেভেলপ করতে পারেন। আসলে লাইভ সেশনগুলো একটু ডিফিকাল্ট, ট্রাই করতেছি কিভাবে এগুলিকে অ্যাডজাস্ট করা যায়। যদিও কম্পিউটার থেকে জয়েন করতে চাইছিলাম, সামহাউ টেকনিক্যাল কারণে হয় নাই, হয়তো নেক্সট টাইমে আর একটু ভালো করার চেষ্টা করব। যাই হোক, আমাদের কোশ্চেনের আমরা চলে যাই। এখন অ্যাডভান্স রানারদের 5 নাম্বার কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে ইনজুরি এড়াবো।
অধিকাংশ রানাররাই কিন্তু যে একটু ভালোভাবে ট্রেনিং করলেই তারা কি হয় ইনজুরি হয়ে যায়। এর কিছু কারণ আছে। এর কারণ হচ্ছে রানিং ফান্ডামেন্টাল না বোঝা। আপনার মন মতো, আপনার মন গড়া মতো আপনার স্পিড বাড়ানো, মন গড়া মতো আপনি দৌড়ানো। আজকে ভালো লাগলো যে 5 কিলোমিটার দৌড়াইলাম দ্রুত, কালকেও ভালো লাগছে, কালকে দৌড়াইলাম 10 কিলোমিটার। ইস, আমার ট্রেনিং এ আমার রেসের পিবি হচ্ছে 40 মিনিট 10 কিলোমিটারে, আমি রান করছি মনে করেন যে প্রত্যেক দিনই রান করি ওই পেসে। কারণ হচ্ছে ওই পেসে করলে কি আমাকে স্ট্রাভাতে আপডেট দিতে হবে, এখানে আপডেট দিতে হবে, নিজের কাছে একটা স্যাটিসফাই হবে। নো নো, দ্যাট ইজ রং। আপনাকে অবশ্যই আপনার ট্রেনিং এর মধ্যে হয়তো আপনার সপ্তাহে ট্রেনিং এর মধ্যে হয়তো 80-20 ফর্মুলা হতে পারে। আপনার 80% হবে ইজি রান, 20% হচ্ছে আপনার স্পিড ওয়ার্কআউট মানে হার্ড রান। তাহলে আপনি কি থাকতে পারবেন, ইনজুরি ফ্রি থাকতে পারবেন। না হলে ইনজুরি আপনাকে গ্রাস করবে। সেক্ষেত্রে আপনাদেরকে প্রগ্রেসিভ ওভারলোডিং করতে হবে। এবং আরো কি কি করা যাবে, অবশ্যই আপনাকে পর্যাপ্ত ঘুমাইতে হবে। ঘুমের কোনো বিকল্প নাই। তো অধিকাংশ রানাররাই বলেন যে স্যার আমি তো ইনজুরি হয়ে যাই বেশি। ইনজুরি যারা হয়ে যায় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন সপ্তাহে কয় ঘন্টা ঘুমায়। একজন সাধারণ মানুষ যদি সে আপনার মতো নিয়মিত কাজ করেন, অফিস করেন, সবকিছু করেন, ওনার যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো লাগে, আপনি একজন ওনার মতো সাধারণ মানুষ, কিন্তু আপনি কাজ করেন এক্সট্রা অর্ডিনারি। কি, আপনি সাধারণ মানুষের কাজ করার পরে আবার রান করতে যান, হুইচ ইজ এক্সট্রা অর্ডিনারি। তো এই এক্সট্রা অর্ডিনারি মানুষের জন্য তো 7 ঘন্টা ঘুম এনাফ না। সেক্ষেত্রে আপনাকে 8 থেকে 9 ঘন্টা ঘুমাইতে হবে। এখন কথা হচ্ছে যে এই 8 থেকে 9 ঘন্টা কিভাবে ঘুমাবেন। এখন রাত্রে অ্যাটলিস্ট আপনাকে ট্রাই করতে হবে 7 ঘন্টার মতো ঘুমাইতে, এবং দিনে দুপুরে অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন যে 1 ঘন্টা ন্যাপ নেয়ার জন্য। তাহলে অ্যাটলিস্ট আপনার 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা রেস্ট থাকে এবং পাশাপাশি যদি আপনার ট্রেনিং গুলি ঠিক থাকে, তাহলে ইনজুরি ফ্রি আপনি থাকতে পারবেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে জুতা। এখন আপনার যদি রিকমেন্ডেড হচ্ছে একটি শু দিয়ে আপনি রান করবেন হয়তো 400 থেকে 600 কিলোমিটার, তারপরে আপনি শু রোটেটিং করবেন। তো অধিকাংশ সময় আমাদের যারা নতুন রানার হয় যে এই জুতা কিনছে 2 বছর আগে, কিন্তু 1000 কিলোমিটার 1200 কিলোমিটার দৌড়াই ফেলছে, কিন্তু শু আর এক্সচেঞ্জ করতেছে না। এর মধ্যে শুয়ের কি অবস্থা, শুয়ের যে আগের যে কুশনিং ছিল এখন আর ওই কুশনিং নাই। সো সেই ক্ষেত্রে এটা একটা ইনজুরির কারণ হতে পারে। আবার অধিকাংশ রানাররা কি করে যে আসলে রান শেষ কিন্তু স্ট্রেচিং করতে ভুলে যায়। কারণ কি, স্ট্রেচিং ইজ ডিফিকাল্ট, কষ্ট লাগে। তো হ্যাঁ, রান করছি ভালো লাগছে, কিন্তু এখন স্ট্রেচিং করতে ভালো লাগে না। তো এটা অন্যতম কারণ। তো এই কয়েকটা বিষয়, 1 নাম্বার হচ্ছে আপনাকে প্রগ্রেসিভ ওভারলোডিং করতে হবে, তারপর হচ্ছে ক্রস ট্রেনিং, তারপর হচ্ছে পর্যাপ্ত ঘুম, জুতার প্রতি খেয়াল রাখতে হবে এবং স্ট্রেচিং নিয়মিত করতে হবে। আশা করি এই প্রশ্নের আপনার উত্তর পেয়েছেন। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেনের আনসার দেব। ওয়ালাইকুম সালাম, আমাদের ওয়াসিউর রহমান ভাই আপনি সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম। আমাদের দুলাল মিয়া ভাই আপনি একটা প্রশ্ন করছেন। প্রশ্নটা হচ্ছে উইকলি রানিং এন্ড স্ট্রেংথ ট্রেনিং শিডিউল কেমন হবে ফর ইন্টারমিডিয়েট রানার উইথ দ্য টার্গেট ফুল ম্যারাথন সাব 115। ওকে, স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট আপনার শিডিউলে আপনার যেহেতু 4টা অথবা 5টা ফেজ যেটা হয়, ফেজ 1 মানে বেস ট্রেনিং এর ক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার স্ট্রেংথ ট্রেনিং থাকতে পারে। আর বাকি যেই সেশনটা, যে আপনার শুধু অনলি যেই 4th কোয়ার্টার মানে ফেজ 4-এ আপনার স্ট্রেংথ ট্রেনিং এর দরকার নাই, কিন্তু বাকিগুলিতে আপনার স্ট্রেংথ ট্রেনিং অবশ্যই রাখতে হবে। কারণ হচ্ছে আপনি যদি 315 নট ইজি, এখন 315 পেস ইজ ভেরি চ্যালেঞ্জিং টাইম। হ্যাঁ, তো এই টাইমটা অ্যাচিভ করতে হলে আপনাকে উইকলি মাইলেজ ইজ ইম্পর্টেন্ট, বাট নট অনলি সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট। তো মাইলেজ কেন সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে অনেকে আছে জাঙ্ক মাইল মানে কি, এই রান করতেই আছে শুধু ইজি রান, লং রান ইজি রান করতেই আছে, কিন্তু তাদের স্পিড ওয়ার্কআউট নাই, তাদের টেম্পো রান নাই, তাদের রেস পেসে রান নাই, সেক্ষেত্রে ভালো করা যায় না। তো সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে কোয়ালিটি ডিস্টেন্স, কোয়ালিটি ট্রেনিং যদি থাকে। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে 2 ঘন্টা 55-তে যখন শেষ করছি, এর পূর্বে কিন্তু আমার ট্রেনিং ছিল 60-80 কিলোমিটার এ উইক। অথবা এক সপ্তাহে হয়তো আমি মনে গেছিলাম 90 কিলোমিটার। তবে উইকেন্ডে একটা লং রান ছিল আমার 35 কিলোমিটার কমপক্ষে। তো এই লং রানটা পাশাপাশি হচ্ছে আমার স্পিড ওয়ার্কআউট এবং স্ট্রেংথ ট্রেনিং গুলি ছিল, সেক্ষেত্রে আমার অনেক বেশি মাইলেজ দরকার হয় নাই।
তো সেই ক্ষেত্রে আপনি যদি 315 এর জন্য প্রিপারেশন নিতে চান সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলি ফোকাস দিতে হবে, কোয়ালিটি ওয়ার্কআউট, হ্যাঁ, আর 70 to 90 কিলোমিটার ইজ অ্যাডভাইসেবল। আচ্ছা, তো এখন মিজান ভাই প্রশ্ন করছেন শু কেনার জন্য এত টাকা কোথায় পাবো, তাই না? মিজান ভাই কিন্তু বেতন পায় 3 লাখ, বুঝছেন? বেতন 3 লাখ পায়, সেটা যদি জুতা কিনতে টাকা না থাকে তাহলে টাকা আমি দেব, ঠিক আছে? আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, ওকে, স্ট্রেংথ ট্রেনিং কখন করব? এটা আমি অলরেডি পূর্বের কোশ্চেনে ডিসকাস করে ফেলছি। এটা আপনারা সপ্তাহে 2 দিন ইজ দ্য বেস্ট। এটা কখন করতে পারেন যেই দিন আপনি ইজি রান করবেন সেই দিন আপনি করতে পারেন, অথবা যেই দিন আপনার রেস্ট ডে ওই রেস্ট ডেতে আপনি এই আপনার স্ট্রেংথ ট্রেনিংটাকে রাখতে পারেন। ওকে, আমাদের মোহাম্মদ কাইম ভাই জয়েন করছেন, শওকত ভাই জয়েন করছেন, ধন্যবাদ। রিঙ্কু ভাই জয়েন করছেন, মিজান ভাই, বাবির ভাই, অনেক ধন্যবাদ সবাই জয়েন করার জন্য। আপনাদের যদি কোনো বার্নিং কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে পেসিং। পেসিং কৌশল আমরা কিভাবে রেসের দিন ইমপ্লিমেন্ট করব? অধিকাংশ মানুষ রেসের দিন পেস কিভাবে করব মনে করেন হজবরল হয়ে যায়। কারণ হচ্ছে ট্রেনিং এর সময় কিন্তু রেস পেসে কখনো দৌড়ায় না দৌড়াইলে কি হয়, যখন রেসের দিন যায়, যে টার্গেট মনে করেন যে গত রেসে মনে করেন দৌড়াইছে হাফ ম্যারাথন 2 ঘন্টায়, এখন চিন্তা করে আমি 1.5 ঘন্টায় দৌড়াই ফেলবো, মনের মধ্যে খায়েশ যে অন্যরা পারলে তো আমিও পারবো। রানিং ইমপ্রুভমেন্ট নট দ্যাট ড্রামাটিক। তো সেই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে 10%। আপনি যদি একটা ট্রেনিং সেশন পরে 10% ইনক্রিজ করতে পারেন, দ্যাট ইজ হিউজ। জাস্ট একটা এক্সাম্পল দেই, মনে করেন আমি যে হাফ ম্যারাথন দৌড়াইতে পারি 1 ঘন্টা 22 মিনিটে। এখন আমি যদি হঠাৎ করে মনে করি যে আমি রান শুরু করার সময় যে আমি আজকে 1 ঘন্টা 15 মিনিটে দৌড়াই ফেলবো, ইজ ইট পসিবল? I would say it is not possible for me. কারণ ওই পেসে যায় সেরা আপনার 1 মিনিট ডেভেলপ করাই অনেক কষ্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে 5 to 10%। আরেকটা ফর্মুলা হচ্ছে আপনার 4:1 অথবা 1:10। তার মানে আপনি 1000 মিটারে হচ্ছে 1 কিলোমিটার। তো সেই 1 কিলোমিটারকে আপনি 10 ভাগে ভাগ করবেন। তার মানে প্রত্যেক 100 মিটারে যদি আপনি 1 সেকেন্ড ডেভেলপ করতে পারেন তাহলে 1 কিলোমিটারে 10 সেকেন্ড। 1 কিলোমিটারে 10 সেকেন্ড মানে হিউজ অ্যাচিভমেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে পেসিং কৌশল কিভাবে হবে? এই পেসিং কৌশলটা হবে, চেষ্টা করবেন নেগেটিভ স্প্লিট রান করার জন্য। যখন রেস শুরু করবেন ইনিশিয়ালি একটু স্লোতে শুরু করবেন এবং শেষ যখন করবেন অনেক দ্রুত শেষ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে নেগেটিভ স্প্লিট। এটা করলে কি হয়, আপনি অনেক সময় এটা এক্সপিরিয়েন্স করছেন কিনা জানি না, আপনি রেস শুরু করছেন যখন ইজিতে আস্তে আস্তে যাচ্ছেন, দেখবেন আপনি লাস্টে যেয়েও কিন্তু আপনি অনেক দ্রুত দৌড়াইতে পারতেছেন, আপনার কাছে ক্লান্তই মনে হয় না। কারণ হচ্ছে কি, আমরা যখন আমাদের হার্ট রেট যখন আমাদের 80% এর উপরে চলে যায় তখন আমাদের কিন্তু ল্যাকটিক অ্যাসিড জমা হয় আমাদের পায়ের মধ্যে। এই ল্যাকটিক অ্যাসিড জমা হলে কি হয়, আমাদের পা গুলি ভারী হয়ে যায়, হার্ট রেট বৃদ্ধি পেয়ে যায়, দৌড়াইতে আর মন চায় না। মনে হয় যে কেন যে রেজিস্ট্রেশন করছিলাম, এত কষ্ট জানলে তো আগে রেজিস্ট্রেশন করতাম না। কিন্তু আবার রান শেষ করেই কয় নেক্সট রেসটা কবে, ওইটা রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা হচ্ছে রানারদের একটা হ্যাবিচুয়েট। তো সেই কারণে অবশ্যই চেষ্টা করতে হবে নেগেটিভ স্পিডে রান করার জন্য। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে রানিং এর আগে কি স্ট্রেচিং করব না রানিং এর পরে করা উচিত? কখন করা উচিত স্ট্রেচিং? এই স্ট্রেচিংটা হচ্ছে স্ট্যাটিক, মানে এক জায়গায় দাঁড়িয়ে, মানে স্থির হয়ে। তো এই স্থির হয়ে যদি আপনি স্ট্রেচিং করেন, এটা করবেন হচ্ছে রানিং এর পরে। রানিং শেষ করে কুল ডাউনের পরে আপনি তখন স্ট্যাটিক স্ট্রেচিং গুলি করবেন, আর রানিং এর পূর্বে করবেন হচ্ছে ডাইনামিক স্ট্রেচিং। দুলুমিয়া ভাই বলছেন আপনি যে ওকে, আই মিন 3 hours 15 minutes। জি ভাইজান, আমি বুঝতে পারছি 3 ঘন্টা 15 মিনিটে আপনি শেষ করতে চান। জি, ওকে, আমাদের দুলাল মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ইন্টারভেল ট্রেনিং সপ্তাহে কয়দিন করা যাবে? একটা গুড কোশ্চেন। অনেকে আছে যে এখন আমি তো বলি যে ইন্টারভেল রান করলে তো স্পিড ডেভেলপ হবে, এখন কি ইন্টারভেল রান প্রত্যেকদিন করা যাবে কিনা? আপনারা কি মনে করেন? আপনারা এটার আনসার দিতে পারেন। তো ইন্টারভেল রানের ক্ষেত্রে ভাইয়া আপনি সর্বোচ্চ সপ্তাহে 2 দিন করতে পারেন, সর্বোচ্চ
2 দিন করলেন কিভাবে? আপনি যেদিন করবেন এর মাঝে পরে 2 দিন গ্যাপ দিয়ে আরেকদিন করতে পারেন, ঠিক আছে? কন্টিনিউ করা যাবে না, তাহলে আপনি ইনজুরি হবেন। ওকে, অপরায় চৌধুরী ভাই আপনি একটা কোশ্চেন করছেন, হাউ টু ইমপ্রুভ VO2 ম্যাক্স। VO2 ম্যাক্স ইমপ্রুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে জুন 5 এ রান করতে হবে, জুন 5 অথবা জুন 4। হ্যাঁ, জুন 4 হচ্ছে যে আপনার, অথবা অনেকে বলে জুন 5, এটা হচ্ছে আপনার হার্ট রেট 90% থেকে 100%। তো এটা কিভাবে হতে পারে? এখন আপনি মনে করেন যে 2 মিনিট দৌড়াইলেন, 2 মিনিট দৌড়ানোর পরে আপনি আবার রেস্টার যে নিলেন, এটা অল্প সময় নিতে হবে রেস্ট। যত সময় রান করছেন তার থেকে কম রেস্ট নিয়ে আবার রান করতে হবে। ওইটা হলো VO2 ম্যাক্স এক্সারসাইজ, যেটা আপনার জুন 5 এ অথবা আপনার হার্ট রেট 90% এর উপরে করবেন। তো সেটা করলে আপনার VO2 ম্যাক্স প্রগ্রেসিভলি ডেভেলপ করবে। এবং আপনার লং রান করলে অথবা টেম্পো রান করলে ওইগুলি তো আপনার ডেভেলপ হয় প্রগ্রেসিভলি, তবে আপনার হাই ইন্টেন্সিটি যে এক্সারসাইজ আছে ওইটা করলে VO2 ম্যাক্স ভালো ডেভেলপ করে। কে মিজান ভাই বলছেন, নাজ রানিং একাডেমিকে ধন্যবাদ, আপনাকে স্বাগতম জয়েন করার জন্য। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। অনেকে বলতেছেন যে আমি প্লেটুতে আছি, আমার উন্নতি হচ্ছে না রানিং এর, কি করব? আমি লং টাইম দৌড়ে আমার 40 মিনিটে দৌড়াই বা 42 মিনিটে দৌড়াই 10 কিলোমিটার, এখন আমার উন্নতি হচ্ছে না, এখন আমাকে কি করতে হবে? তো সেই ক্ষেত্রে ইউ ক্যান contact with us. Naz Running Academy will help you on that. ওকে, এখন যদি আপনি নাজ রানিং একাডেমির কাছে না আসতে চান তাহলে কি করতে পারেন? আপনাকে রানের ধরন অথবা আপনি যেই ওয়ার্কআউট গুলি করতেছেন নিয়মিত, এর মধ্যে কিছু একটা পরিবর্তন আনতে হবে। কি কি যুক্ত করতে পারেন? যেমন হিল রান। হিল রান বলতে পাহাড়ের উপরে উঁচা নিচায় রান। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রেইল রান। ট্রেইল হচ্ছে জঙ্গলের ভিতরে, হ্যাঁ, আঁকা বাঁকা পথে রান করতে পারেন। এবং বিশ্রাম এবং রিকাভারি গুলি বাড়াইতে হবে। এই কয়েকটা বিষয়ের সমন্বয় করলেও ডেভেলপ হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি স্পেসিফিকলি ডেভেলপ করতে চান, যে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সরাসরি মেসেজ দিতে পারেন, কল দিতে পারেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে অ্যাসিস্ট করার জন্য। আগামী মাস থেকে আমাদের একটা নতুন ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে, তো আপনারা ইচ্ছা করলে জয়েন করতে পারবেন। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে হার্ট রেট ট্রেনিং করব। হ্যাঁ, হার্ট রেট ট্রেনিং এর ক্ষেত্রে অনেকগুলি কোশ্চেন আছে এবং আমরা হার্ট রেট সম্পর্কে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর একটা ভিডিও আমরা করে দিয়ে রাখছি। হ্যাঁ, সেটা আপনি দেখতে পারেন। অথবা আমাদের যদি হার্ট রেটকে 4টা ভাগে ভাগ করি, সেক্ষেত্রে আমাদের জুন 2 এ করব হচ্ছে আমরা ইজি রান, আর জুন 1 এ করব হচ্ছে রিকাভারি রান। রিকাভারি রান কি? কুল ডাউন রান। হ্যাঁ, যেটাকে আমরা আগে পূর্বে বলছি আজকের লাইভ সেশনে। আর নেক্সট হচ্ছে জুন 3। জুন 3 মানে হচ্ছে টেম্পো রান। টেম্পো রানটা কি? টেম্পো রানটা হচ্ছে এমন একটা পেস, যেই পেসটা আপনার 10 কিলোমিটারের যেই রেস টাইম আছে এর থেকে 15 থেকে 20 সেকেন্ড স্লোয়ার। হ্যাঁ, তো অনেকে কি করে, অনেকে আমি যখন বলি যে ভাই আজকে আপনাকে টেম্পো রান করতে হবে, তো টেম্পো রান করছে তিনি, ওনার পার্সোনাল বেস হচ্ছে 10 কিলোমিটারে মনে করেন 42 মিনিট, আজকে টেম্পো রান করছে উনি 42 মিনিট সামথিং এ। আবার অনেকে কিন্তু আবার ওই টেম্পো রানে যেয়ে পার্সোনাল বেস্ট অ্যাচিভ করে ফেলে। তাহলে ইট ইজ নট এ টেম্পো রান। টেম্পো রান হচ্ছে আপনার 15 থেকে 20 সেকেন্ড স্লোয়ার দেন ইয়ার 10K রেস পেস। হ্যাঁ, তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর টেম্পো রানটা হবে হচ্ছে বেসড অন ইয়োর ডিস্টেন্স। আপনি যদি 10 কিলোমিটার জন্য ট্রেনিং করেন 20 থেকে 30 মিনিট ইজ সাফিসিয়েন্ট। আর আপনি যদি মনে করেন হাফ ম্যারাথনের জন্য ট্রেনিং করেন, সেক্ষেত্রে আপনার 30 থেকে 50 মিনিট হইতে পারে আপনার টেম্পো রান। ইটস ডিপেন্ড অন হুইচ ডিস্টেন্স ইউ আর ট্রেনিং ফর। আর জুন 4টা হচ্ছে আপনার স্পিড ওয়ার্কআউট। যত ধরনের স্পিড ওয়ার্কআউট করবেন, ইন্টারভাল ট্রেনিং করবেন, হ্যাঁ, তো ওইগুলি আপনি এখানে রাখবেন জুন 4 এ। এটাতে করলে আপনার VO2 ম্যাক্স ইমপ্রুভ হবে। আমাদের আশরাফুল ভাই জয়েন করছেন, ধন্যবাদ। আমাদের আইয়ুব হোসাইন ভাই জয়েন করছেন, ধন্যবাদ জয়েন করার জন্য। আমাদের সোহেল ভাই জয়েন করছেন, সামিউল খান ভাই জয়েন করছেন, তারপরে নিলয় খান। ওকে, ধন্যবাদ সবাই জয়েন করার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে বলবেন না, অথবা আপনার বন্ধু যারা রানিং রিলেটেড প্রশ্ন আছে উত্তর পাচ্ছে না তাদেরকে ট্যাগ করতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে রেসের আগে কার্ব লোডিং দরকার কি? রেসের আগে
তো সচরাচর আপনি যখন 10 কিলোমিটার অথবা তার বেশি রেস করবেন, হ্যাঁ 10 কিলোমিটার অথবা হাফ ম্যারাথন অথবা ফুল ম্যারাথন, তো সেই ক্ষেত্রে আপনার যেই রেসের 2 থেকে 3 দিন আগে অবশ্যই আপনাকে হালকা কার্ব লোডিং করতে হবে। কার্ব লোডিং না করলে কি হবে, আপনি রেস দিয়ে দেখবেন এনার্জি পাচ্ছেন না। এনার্জি যদি না পান রেসে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কার্ব লোডিং কি করবেন, অনেকে প্রশ্ন আমি কি কার্ব খাবো, কার্ব খাইতে পারেন যেমন মিষ্টি আলু আছে, হোয়াইট রাইস আছে, এগুলি খাইতে পারেন। হোয়াইট রাইস আবার যায় বিরিয়ানি খাইয়েন না, হ্যাঁ তাইলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে। তো যেগুলি লাইট খাবার কিন্তু কার্ব আছে বেশি, ওইসব ধরনের খাবার, যেমন লাউ আছে, হ্যাঁ লাউর মধ্যে অনেক কার্ব আছে, হ্যাঁ তারপর হচ্ছে মিষ্টি আলু আছে, হ্যাঁ এগুলি খাইতে পারেন। এট দ্য সেম টাইম প্রোটিনও ইনটেক করতে হবে, হ্যাঁ। ওকে, নেক্সট কোশ্চেন, রানিং এর সাথে কোন খাবার উপযোগী? যারা রানিং করবেন তাদেরকে অবশ্যই এই কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কম চর্বিযুক্ত খাবার, আপনি যদি বেশি চর্বিযুক্ত খাবার খাইতে চান, আপনার মনে করেন দৌড়ানোর সময় খালি পিছনে দিয়ে বাতাস বাড়িতে থাকবে আর দৌড়ানোর মতো এনার্জি থাকবে না, তো এটা খুব স্মরণে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে হালকা খাবার খাইতে হবে, ভারী খাবার খাওয়া যাবে না। 3, কলা খাইতে পারেন, ওটস খাইতে পারেন, স্পোর্টস ড্রিঙ্কস, হ্যাঁ যেমন ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্কস গুলি খাইতে পারেন। হ্যাঁ রেসের আগে নতুন কিছু খাবেন না। অনেকে আছে যে আগামীকালকে রেস, আজকে মনে করেন যে ঢাকার থেকে আমি সিলেটে গেছি রান করতে, সিলেটে ট্রেডিশনাল খানাটা কি, এই ট্রেডিশনাল খানাটা দোস্ত বলছে দোস্ত আসো আজকে তোমাকে আমি সিলেটের ট্রেডিশনাল খানা খাওয়াবো, আমাদের আশরাফুল ভাই হয়তো খাওয়াবে, আমরা যদি যাই, নাকি আশরাফুল ভাই খাওয়াবেন না? ওকে, তাহলে যদি এরকম ভাবে আপনাকে কি করা যাবে না, নতুন কোনো খাবার খাওয়া যাবে না। খাইলে কি হবে, আপনার কিন্তু রেসের যায় সেটা আপনার বদ হজম হইলে রেস কিন্তু শেষ। আচ্ছা, আমাদের ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন আমাদের লাইভে করতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য প্রগ্রেসিভলি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমার ফিনিশিং টাইম উন্নতি হচ্ছে না, কি করব? ফিনিশিং টাইম উন্নতি হচ্ছে না, আমরা কি করব? এটার একটু আগে আমরা বলছি, এটার সম্পূরক একটা কোশ্চেনে। আপনার ফিনিশিং টাইমটা ইমপ্রুভ হয় না, কারণ হচ্ছে কি আপনার ল্যাকটেক থ্রেশহোল্ড ট্রেনিং ও রানিং ফ্রম বিশ্লেষণ করে রান করতে হবে। কারণ হচ্ছে আপনার ফিনিশিং টাইমটা যখন আপনি ল্যাকটেক অ্যাসিড পুরোপুরি জমে থাকে, তখন লাস্টে যেয়ে কিন্তু আপনি শক্তি পান না। তখন আপনি যেই শুরুতে যেই জোকের মধ্যে রানটা করছেন, যখন অনেকে মনে করেন তার 10 কিলোমিটারের পেস হচ্ছে 4 মিনিট পার কিলোমিটার, কিন্তু রেসের শুরুতে মনে করেন যে 3 মিনিট 20 সেকেন্ড 10 সেকেন্ডে শুরু করে দিচ্ছে। কারণ কি, আশরাফুল ভাই পোডিয়াম উইন করে ফেলবে, আমার তো এটা ভালো লাগতেছে না, তো আমিও আশরাফুল ভাইয়ের মতো পোডিয়াম উইন করে ফেলবো। কিন্তু এখন বিষয় হচ্ছে আশরাফুল ভাইয়ের যে ফিটনেস এবং আমার যে ফিটনেস একরকম না, সেটা আমার বোধগম্য না। তো সেই কারণে ডু ইয়োর ওন রেস, ডোন্ট রেস আদার লেগস। তো ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে যেটা হয়েছিল, কিছু রানার আমি ফেসবুকে চিনি, আমি নাম বলবো না, তাদেরকে দেখলাম রান করতেছে, অনেকে চেষ্টা করতেছে আমার সাথে কোপ আপ করার জন্য, হ্যাঁ তো আমি জানি উনি আমাকে পারবে না। আমি পরে ওনাকে বললাম, ভাইয়া আপনি আমাকে ফলো না করে গো ইয়োর ওন পেস, তাহলে আপনি ভালো করতে পারবেন। আপনি যদি আমাকে ফলো করেন আপনি ভালো করতে পারবেন না। পরে যখন রেস শেষ করলাম, উনি কিন্তু 15-16 কিলোমিটার মতো আমার সাথে ছিল। এরপরে রেস শেষ করার পরে আমার প্রায় 40-45 মিনিট পরে আসছে। তো এখন উনি যদি প্রথমে ওইভাবে না দৌড়াইতো, উনি কিন্তু আরো ভালো করতে পারতো। কারণ হচ্ছে কি, উনি ওইভাবে দৌড়াইয়া ওনার ল্যাকটিক অ্যাসিড বেশি জমিয়ে ফেলছে, লাস্টে যে স্পিড পায় নাই, ধরে রাখতে পারে নাই। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। নেক্সট কোশ্চেন, কিভাবে হাইড্রেশন মেনটেন করব? হাইড্রেশন আপনার রানিং এর ক্ষেত্রে সিম্পল ফর্মুলা হচ্ছে, আপনার এভরি 15 থেকে 20 মিনিট পরে পরে আপনাকে পানি পান করতে হবে, অ্যাটলিস্ট 150 to 200 ml। তো এটা করলে কি হবে, আপনি অনেকে আছে যে রানিং শুরু করার সময় সে পানির পিপাসা পায় না, 5-6 কিলোমিটার পানি পান করতে চায় না, কিন্তু পরক্ষণে যায় কিন্তু এটা হিতে বিপরীত হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিহাইড্রেট হওয়ার আগে আপনাকে হাইড্রেশন নিতে হবে, এবং প্রতিদিন নিয়মিত এবং রেস ডে এর আগে অথবা নিয়মিত আপনাকে সঠিকভাবে পানি পান করতে হবে, এবং লং রানের সময় অবশ্যই ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্ক পান করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন রান করি আমাদের গামের সাথে অনেক সোডিয়াম চলে যায়, তো আমরা যদি ইলেকট্রোলাইট না নেই, ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্ক না খাই, সেক্ষেত্রে আমাদের এটা রিপ্লেনিশ হয় না। আর যদি রিপ্লেনিশ না হয়, আমাদের দেখবেন অনেক সময় আপনারা রান করার পরে দেখছেন ওকে, পরে দেখবেন গাড়ে ব্যথা, এখানে মনে হয় যে মাথা অনেকভাবে দইরা রয়েছে। তো এর অন্যতম কারণ কি? এর অন্যতম কারণ হচ্ছে ল্যাক অফ ইলেকট্রোলাইট ইন ইয়োর বডি।
হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি লবণ মিশ্রিত পানি খাইতে পারেন, দেখবেন কতক্ষণ পরে, অথবা আপনি ওরসালাইন খাইতে পারেন। তো এগুলি খাইলে দেখবেন, অথবা ইলেকট্রোলাইট জাতীয় ড্রিঙ্ক যদি খান, দেখবেন আপনার গিডি ফিলটা যেটা আছে ওইটা আর হবে না, বা অতি দ্রুতই সেরে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি অলরেডি 10 কিলোমিটার দৌড়াই, ম্যারাথনের জন্য কবে শুরু করব? যারা 10 কিলোমিটার রান করতে পারেন ভালোভাবে, তাদেরকে 4 থেকে 6 মাস সময় দিয়ে ট্রেনিং করে তারপরে হাফ ম্যারাথনে যাওয়া উচিত, তারপরে প্রগ্রেসিভলি ফুল ম্যারাথন। আচ্ছা, তাহলে আমরা আসলে অনেকগুলি প্রশ্নের আজকে উত্তর দিলাম, প্রায় 30টার উপরে প্রশ্নের উত্তর দিলাম। সাইদুর ভাই ধন্যবাদ। ওকে, আমাদের আশরাফুল ভাই ইনশাআল্লাহ বলছেন। ওকে, প্রিয় ভাইয়েরা, আপনাদের আজকের এই লাইভ সেশনটা কেমন লাগলো? আপনারা পরবর্তীতে কোন সাবজেক্টের উপরে আমাদের এই পডকাস্ট চান? তো আমরা চাচ্ছি আমাদের এই পডকাস্টটা নিয়মিত রাখতে, হয়তো মাসে একটা অথবা 2টা। তো এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের অনেকগুলি কোশ্চেন এবং আনসার দেওয়ার সুযোগ হবে এবং বিভিন্ন বিষয় জানার সুযোগ হবে। তো এরকম যারা শুনতে চান এবং জানতে চান, নাজ রানিং একাডেমি ইজ দেয়ার ফর ইউ। কারণ হচ্ছে, আমি যখন রান শুরু করি, এরকম বাংলাতে আমাকে প্রশ্নের উত্তর বলে দেবে, বাংলাতে এরকম ভাবে গাইড করবে, এরকম কিন্তু আমি কাউকে পাই নাই। তো সেই ক্ষেত্রে সেই কারণে আমাকে অবশ্যই ইংলিশ কোচদের কাছে শিখতে হয়েছে। তো এখন যেহেতু আমি বাংলা বলতে পারি এবং এটাকে এক্সপ্লেন করতে পারি, আলহামদুলিল্লাহ, তো আমি হোয়াই নট শেয়ারিং উইথ আদার্স, শেয়ারিং ইজ অলসো কেয়ারিং। তো আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন, আপনারাও চেষ্টা করবেন এই ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিতে, তারাও কিন্তু এই 30টা কোশ্চেনের আনসার জানতে পারবেন। তাহলে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, অলরেডি আমাদের প্রায় 50 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো এখন আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা আজকে দেখি, অনেকগুলি কোশ্চেন আপনারা করছেন, হয়তো মিস করতে পারি, একটু দেখি কারো কোনো কোশ্চেন মিস করছে কিনা। ওকে, আমাদের কামরুল ইসলাম ভাই একটা কোশ্চেন করছেন, আমি 15 কিলোমিটার ম্যারাথনের জন্য ট্রেনিং প্ল্যান কেমন হবে? আচ্ছা, প্রথমে আমি মিসকনসেপশনটা ক্লিয়ার করি। 15 কিলোমিটার কোনো ম্যারাথন না, ম্যারাথন হচ্ছে 42.195 কিলোমিটার, সেটা হচ্ছে ফর ম্যারাথন। হাফ ম্যারাথন হচ্ছে এর অর্ধেক, তারপরে যেগুলি হচ্ছে এগুলিকে আমরা বলি 10K অথবা 15K রান। হ্যাঁ, তো 15 কিলোমিটার রানের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সপ্তাহে 50 থেকে 60 কিলোমিটার দৌড়াইতে পারেন আপনি যদি অ্যাডভান্স রানার হন। আর আপনি যদি বিগিনার রানার হন, আপনার আরো কম দৌড়াইতে পারেন, সেই ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে 3 থেকে 4 দিন রান করার জন্য সপ্তাহে, অল্টারনেট ডে। এবং এট দ্য সেম টাইম আপনাকে সপ্তাহে চেষ্টা করতে হবে 2 দিন যেন আপনি স্ট্রেংথ ট্রেনিং করেন। স্ট্রেংথ ট্রেনিং এর ক্ষেত্রে কি হইতে পারে, আপনার অ্যাপস ওয়ার্কআউট হইতে পারে, আপনার লেগস ওয়ার্কআউট হইতে পারে, হ্যাঁ, অথবা আপনার কোর ওয়ার্কআউট হইতে পারে, অথবা আপনার ব্যাক, এগুলির বিভিন্ন ধরনের স্ট্রেংথ ওয়ার্কআউট আছে রানারদের জন্য। তো সেইগুলি আপনি করতে পারেন। আর এট দ্য সেম টাইম সপ্তাহে যদি আপনি 3 দিন রান করেন, তাহলে কি করবেন, একদিন ইন্টারভ্যাল রান, আরেকদিন ইজি রান, আরেকদিন লং রান, তাহলে আপনি অ্যাটলিস্ট ইউ ক্যান মেনটেন বেসিক ফিটনেস। ঠিক আছে, কারণ 3 দিন একরকম যেন না হয়, একদিন অবশ্যই লং রান করতে হবে। আপনি যে 15 কিলোমিটারের জন্য রান করতেছেন, তাহলে 70 to 80% হচ্ছে আপনার অ্যাবাউট 12 থেকে 13 কিলোমিটার। হ্যাঁ, 12 থেকে 13 কিলোমিটার সপ্তাহে একটা লং রান রাখবেন, আর অন্য দিনগুলিতে আপনি একদিন ইন্টারভাল আর একদিন ইজি রান করবেন। আচ্ছা, শান্ত ভাই বলছেন আমিও শুরু করব ভাবছি। অবশ্যই শান্ত ভাই, ইউ আর ওয়েলকাম টু স্টার্ট। আমার মনে হয় মোটামুটি সবগুলি আনসার দেওয়া হয়েছে। একে আমাদের দুলুমিয়া ভাই জানতে চাইছেন, নাজ রানিং একাডেমির ট্রেনিং প্রোগ্রামে কিভাবে জয়েন করতে পারি? কমেন্টে আমরা আমাদের ট্রেনিং এর যেই ফর্ম আছে, ওই ফর্মটার লিংক দিয়ে দেবো, আপনারা ফর্ম ফিল আপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের এখানে 3 ধরনের ট্রেনিং আছে। একটা হচ্ছে বেসিক ট্রেনিং প্ল্যান, শুরুতে বেসিক ট্রেনিং প্ল্যান হচ্ছে 3 মাসের, এই 3 মাসের 12 সপ্তাহের, এই 12 সপ্তাহের ট্রেনিং আপনি এনরোল করে করতে পারেন। তারপরে এটা যখন শেষ করবেন, শেষ করার পরে আপনি অ্যাডভান্স নেক্সট লেভেলে যাইতে পারেন। সেই ক্ষেত্রে আপনার 20 উইকস 5 মাসের ট্রেনিং, সেই ট্রেনিংটা করলে আপনি একটা ভালো রেসের জন্য প্রস্তুতি নিতে পারবেন এবং রেসে একটা ভালো একটা টাইমিং করতে পারবেন। তো এগুলি হচ্ছে আমাদের পেইড ট্রেনিং। আমরা চেষ্টা করি সবার সাধ্যের মধ্যে রাখার জন্য, কারণ হচ্ছে আমরা জানি অনেকে স্টুডেন্ট, অনেকে এফোর্ড করতে পারে না, অনেকে আছে এফোর্ড করতে পারে। তো যে যেমন এফোর্ড করতে পারে তার জন্য আমরা ওরকম চার্জই করি, কিন্তু ট্রেনিং সবার কাছাকাছি সেম বেস অন আপনার ফিটনেস। তবে আমাদের চার্জটা ভার্সেটাইল কেন? কারণ হচ্ছে ইফ আই ওয়ান্ট টু মেক অ্যাফোর্ডেবল ফর এভরিওয়ান, আই নিড টু মেক ইট ভার্সেটাইলাইজ। না হলে কিন্তু সবাই এফোর্ড না করতে পারলে, আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশে রানার ডেভেলপ করা। তো এর মধ্যে কিছু অ্যানাউন্সমেন্ট আছে আজকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমাদের আগামী মে মাসের 1 তারিখ
নাজ রানিং একাডেমি কেনিয়াতে আমরা এলিট রানারদের জন্য একটা ট্রেনিং ক্যাম্প করতে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের আশরাফুল ভাই আমাদের লাইভে আছেন। আশরাফুল ভাই যাওয়ার জন্য সংকল্প করেছেন। তারপরে হচ্ছে আমাদের ইমরান ভাই, তারপরে হচ্ছে মামুন ভাই, ওনারা যাওয়ার আগ্রহ পোষণ করছেন। ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে আমরা কাজ করব। এবং আপনাদের জানা মতে যদি কোনো ভালো রানার থাকে বা এলিট রানার, তারা চাচ্ছেন যে ভালো ট্রেনিং করে ভালো টাইমিং করার জন্য, তাহলে আমাদের যোগাযোগ করতে বলবেন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তাদেরকে ফেসিলেট করার জন্য। এবং আমরা বেশি চার্জ করতেছি না, যেই টাকাটা কেনিয়াতে খরচ হবে ওই টাকাটাই শুধু নিচ্ছি, আর পাশাপাশি টিকেট ভিসার যেই টাকা যাবে ওইটা নিচ্ছি। কারণ হচ্ছে কি, আমরা চাই বাংলাদেশের রানাররা ডেভেলপ করুক। আমরা যখন সবাই কিন্তু ফুটবল আর ক্রিকেট নিয়ে ব্যস্ত, কিন্তু অ্যাথলেটিক্স প্রোগ্রাম নিয়ে আসলে ওইরকম ভাবে কাজ মানুষ খুব কম করে। এবং এশিয়া লেভেলে দেখেন, এই যে এখন চায়নাতে ইনডোর ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে মাত্র গেছে একজন। দেখেন 18 কোটি মানুষের দেশ, মাত্র একজন গেছে বাংলাদেশ থেকে 400 মিটার রান করতে। এখন এজ এ বাংলাদেশি আপনার কাছে এটা আপনি কিভাবে নিচ্ছেন বলেন? 18 কোটি মানুষের থেকে এই একজন যাওয়া, এটা কি আদৌ কি সমীচীন? তাহলে দেয়ার ইজ সামথিং রং ইন আওয়ার সিস্টেম। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে এলিটদের সাথে ট্রেনিং করে এলিট হওয়ার জন্য। এখন আমরা ওই যে দেয়ার ইজ এ সে, ইউ আর দ্য পার্সন হু ইউ অ্যাসোসিয়েট উইথ। তার মানে আপনি যেই আপনার আশেপাশে যাদের সাথে মেলামেশা করেন, আপনি কিন্তু তাদের থেকে বেশি ভালো কিছু হতে পারবেন না। ইউ আর দ্য এভারেজ অফ ইয়োর ফ্রেন্ডস। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমরা যদি কেনিয়াতে ট্রেনিং এ যাই, ডেফিনেটলি উইল গেট বেটার। তবে সবাইকে যাওয়া উচিত আমি বলবো না, অ্যাটলিস্ট ইউ নিড টু হ্যাভ এ সার্টেন লেভেল। তবে আপনার যদি অডেল পয়সা থাকে সেক্ষেত্রে যাইতে পারেন, ইউ ক্যান গো, নো ইস্যু। বাট আপনি যদি মনে করেন না আমার একটা সার্টেন লেভেলে এখন আমি আছি, আমি নেক্সট লেভেলে যাব, তাহলে যাইতে চান, যাওয়ার জন্য আমরা এসিস্ট করব। উই ওয়ান্ট বাংলাদেশ রানাররা যেন পৃথিবীর মধ্যে নাম করতে পারে। এখন নাম করতে হলে কি করতে হবে? নামি দামি রানারদের সাথে রান করতে যাইতে হবে। সেই কারণে আমাদের রানাররা ইনশাল্লাহ কেনিয়াতে যাচ্ছেন। আমরা চাই বাংলাদেশের অ্যাথলেটিক্স প্রোগ্রামগুলি ডেভেলপ করুক। নাজ রানিং একাডেমি সেই প্রত্যাশা নিয়েই একাডেমি গড়ছেন ইনশাল্লাহ। তো আমাদের আরো কিছু ভাই জয়েন করছেন, লুৎফুর রহমান ভাই জয়েন করছেন, প্রিয় ভাই জয়েন করার জন্য ধন্যবাদ। সজীব ভাই জয়েন করছেন, হায়দার আলী ভাই জয়েন করছেন, ধন্যবাদ। ফারুকুল ইসলাম ভাই জয়েন করছেন, মোহাম্মদ আক্তার ভাই জয়েন করছেন, রবিউল হাসান রাব্বি ভাই জয়েন করছেন। প্রিয় ভাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাজ রানিং একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা বেসিক্যালি আপনারা যারা পরে জয়েন করছেন, পরবর্তীতে এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজে থাকবে এবং ইউটিউবেও থাকবে। তো আপনারা যেটা করতে পারেন, পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। তাহলে আমরা আজকে 30টারও উপরে কোশ্চেনের আনসার করছি এই ভিডিওটাতে। আপনারা পরবর্তীতে এগুলি দেখতে পারেন, অথবা যারা ইন্টারেস্টেড তাদের সাথে শেয়ার করতে পারেন অথবা ট্যাগ করতে পারেন। তো সামনে ঈদ আসতেছে, ইনশাল্লাহ ঈদের সময় দেশে যাব, আপনাদের সাথে সুযোগ হলে দেখা হবে, 2-3 দিন থাকবো। আর আমার জন্য দোয়া করবেন, সামনে যেন আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি, যেটা আপনাদের কাজে আসবে। আর বাকি রমজানের রোজাগুলি যেন সঠিকভাবে পালন করতে পারি, সেই দোয়া করবেন। গত 4-5 দিন রান করতে পারি নাই রোজার কারণে, খুব টায়ার্ড ফিল করতেছি। তো এই হচ্ছে বিষয়, সবাই দোয়া করবেন। দোয়ার দরখাস্ত রেখে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।